হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে বিকেলের দিকে একটা ক্লাস এসছে, সেটা হচ্ছে তোমাদের জিএস পেপার 2 এর অ্যানালিসিস। তো আমি বলেইছিলাম যদি সম্ভব হয় আমি রাতেই জিএস পেপার 3টা দিয়ে দেবো। তো এখন আমরা দেখবো হচ্ছে জিএস পেপার 3 কোশ্চেন, মানে যেটা ইউপিএসসি মেন্সের কোশ্চেন অ্যানালিসিসের যে সিরিজটা চলছিল সেটারই জিএস পেপার 3 কোশ্চেনগুলো আমরা এখন দেখবো। আমি আর বেশি ডিটেলস কিছু বলছি না, কারণ অলরেডি 3-4টে পেপার যেহেতু অ্যানালিসিস হয়ে গেছে, এতক্ষণে তোমরা জেনে গেছো কত মার্কস থাকে, কত সময় থাকে, কত নাম্বারের কোশ্চেন থাকে। তো সব সেমই থাকে, জিএস পেপার 1-2তে অলরেডি বলেছি, তাই 3তে আমি আর বললাম না। শুধু কি কি সাবজেক্ট থাকে সেগুলো একটুখানি শুধু আমি মেনশন করে দিচ্ছি। ইকোনমি থাকে, ইকোনমির মধ্যে এগ্রিকালচার পার্টটা ইনক্লুডেড থাকে। তো কেউ এগ্রিকালচারটাকে আলাদাভাবে দেখে, কেউ ইকোনমির মধ্যে দেখে, তো তুমি যেটা খুশি দেখতে পারো। সায়েন্স অ্যান্ড টেক থাকে, এনভায়রনমেন্ট থাকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে, আর ইন্টারনাল সিকিউরিটি থাকে। তো এই অন অ্যান অ্যাভারেজ 5টা থেকে 6টা মতো, তোমার 5টা কি 6টা মতো মেন টপিক থাকে, ঠিক আছে। এবার এর ভেতরে অনেক সাব টপিক থাকে, তো সেগুলো তো আমরা মেনলি দেখতেই পাবো। তো মেনলি ফার্স্ট কোশ্চেনে আসছি, বেশি সময় নষ্ট না করে ডিরেক্টলি কোশ্চেনে যাব, কারণ যেহেতু কোশ্চেনগুলো অনেক লেন্দি কোশ্চেন আর সময়ও বেশি লাগছে জিএস পেপার 2তে, যার জন্য অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আচ্ছা, স্টার্ট করছি 1 নাম্বার কোশ্চেন দিয়ে। ফার্স্ট বলছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পিউটিং মেথোডোলজি অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বিফোর দ্য ইয়ার 2015 অ্যান্ড আফটার দ্য ইয়ার 2015। 2015-র আগে, আচ্ছা আগে একটু বাংলায় বলি। ডিফারেন্স করতে বলেছে কিসের মধ্যে? কম্পিউটিং মেথোডোলজি অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইন্ডিয়ার যে জিডিপি রয়েছে, তো জিডিপি কাউন্ট করার যে প্রসিডিওরটা, তো সেইটার 2015-র আগে কীরকম ছিল এবং 2015-র পরে কীরকম এসছে। ডেফিনেটলি চেঞ্জেস এসছে বলেই জিজ্ঞাসা করেছে। 15-র আগে একরকম মেথোডোলজিতে কাউন্ট করা হতো, 15-র পরে আর এক রকম হয়। তো সেই হিসেবে এটাকে দুটোকে জাস্ট কম্পেয়ার করতে বলেছে। এটা তুমি স্ট্যাটিক থেকেই পেয়ে যাবে। ইকোনমি যদি তুমি ন্যাশনাল চ্যাপ্টারের নাম হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, শর্টে লিখলাম ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, সেখানে তুমি জিডিপি, জিএনপি, প্রসেস সমস্ত কিছু পেয়ে যাবে। এর সোর্স হচ্ছে ম্যাক্রো ইকোনমিক এনসিআরটি ক্লাস 12-এর যে এনসিআরটিটা, সেটার 2 নাম্বার চ্যাপ্টার খুব সম্ভবত রয়েছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। সেখানেই টাইপ 3টে ধরনের যে জিডিপি, ন্যাশনাল ইনকামকে বা জিডিপিকে কাউন্ট করা হয় সেটা লেখা রয়েছে। এর সাথে একটা স্ট্যান্ডার্ড বই, যে কোনো স্ট্যান্ডার্ড বই হতে পারে। আমি পার্সোনালি নিজে শ্রীরাম আইএসের ইকোনমির যে বইটা রয়েছে আমি সেটা পড়ে থাকি। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কোনো স্ট্যান্ডার্ড বই পড়তে পারো। দুটোকে মিক্স আপ করে তার সাথে রেলিভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 2015 থেকে 2021 সালের মধ্যে কি ঘটেছে বা কিভাবে কি এখন বর্তমান দিনে হচ্ছে, সেগুলোর খানিকটা এক্সাম্পল দিয়ে দুটোকে অ্যান্সারটাকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে। তো এটা মেনলি 10 নম্বরের ছোট কোশ্চেন, সেহেতু এখানে খুব বড় করার কোনো প্রয়োজন নেই। ফার্স্টে হচ্ছে জিডিপি বা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়, কিভাবে কি কম্পিউটিং মেথোডোলজিটা কি, জাস্ট ডেফিনেশনটুকু ফার্স্ট ইন্ট্রোডাকশনে দিলে, দেন 2015-র একটা পাশে লিখলে বিফোর বা প্রি 2015, পোস্ট 2015 দিয়ে তারপর দুটোকে একটা কম্পারিজনের মতো করে লিখলেই যথেষ্ট। তো এটার জন্য স্ট্যাটিক বলতে পারো, বেশিরভাগটাই স্ট্যাটিক, চাইলে এক্সাম্পল হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু অ্যাড করতে পারো। এরপর 2 নাম্বার কোশ্চেনে আসবো। ডিস্টিংগুইশ বিটুইন ক্যাপিটাল বাজেট অ্যান্ড রেভিনিউ বাজেট, এক্সপ্লেইন দ্য কম্পোনেন্ট অফ বোথ দিস বাজেটস। এটাও স্ট্যাটিক কোশ্চেন, এগুলো তোমাদের এনসিআরটি এবং স্ট্যান্ডার্ড বই থেকেই অ্যান্সার করা যায়। এটা পার্থক্য নিয়েছে কি ক্যাপিটাল বাজেট এবং রেভিনিউ বাজেটের, এবং এটা কি কম্পোনেন্ট অফ বোথ দি বাজেট ইন ইন্ডিয়া। এটা কোথায় পাবে তুমি? ফিসকাল পলিসি বলে যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারে বাজেটিং যে জায়গাটা রয়েছে, সেই বাজেটিংয়ের মধ্যে বাজেটের কতগুলো কম্পোনেন্ট রয়েছে, রেভিনিউ, ক্যাপিটাল বাজেট, রেভিনিউ বাজেট, এইভাবে করে ভাগ করাই রয়েছে। তার ভেতরে কি কি কম্পোনেন্ট থাকে, তার ভেতর টোটাল একদম ইলাবোরেশন ডিটেলস তুমি এনসিআরটি প্লাস স্ট্যান্ডার্ড বই দুটো জায়গাতেই পাবে। আবারও বললাম, সেমভাবে ওই আগের কোশ্চেনের মতোই লিখবে, এবং ছোট কোশ্চেন যেহেতু, খুব আহামরি কিছু যে কঠিন কোশ্চেন একেবারেই তা না, একদম ডিরেক্ট কোশ্চেন যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকে। যেমন জিএস 2-তে আমরা দেখেছি অনেক ঘোরানো পেঁচানো কোশ্চেন ছিল, বাট এই দুটো কিন্তু একদম ডিরেক্ট কোশ্চেন। এরপর 3 নাম্বার কোশ্চেনে আসবো। এটাও মোস্টলি স্ট্যাটিক ওরিয়েন্টেড। হাউ ডিড ল্যান্ড রিফর্মস ইন সাম পার্টস অফ দ্য কান্ট্রি হেল্প টু ইমপ্রুভ দ্য সোশিও ইকোনমিক কন্ডিশনস অফ মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার্স। এবার বলছে কি, বাংলা মানেটা বুঝিয়ে দিচ্ছি। ল্যান্ড রিফর্ম স্বাধীনতার পর থেকে, স্পেশালি 1952, 53, 56 এরকম সময় থেকে প্রত্যেকটা স্টেটে প্লাস অল ওভার ইন্ডিয়াতে তো ডেফিনেটলি হয়েইছে, অনেক স্টেটেই আর কি, প্রত্যেকটা স্টেটে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট এসছে, এবং ল্যান্ড রিফর্মের ফলে কি হয়েছে, প্রচুর দেশে কিন্তু ইমপ্রুভ হয়েছে সোশিও ইকোনমিক কন্ডিশন অফ মার্জিনাল অ্যান্ড স্মল ফার্মার। তো এটা আগে একটা ব্যাপার ছিল, সেই বড় লোকের কাছে প্রচুর জমি ছিল, আবার খুব গরিব ফার্মারের কাছে একটুও জমি ছিল না। তো ওই ডিস্ট্রিবিউট করা বা বন্টনের যে ব্যাপারটা, সেটা খানিকটা ল্যান্ড রিফর্ম, মানে যে ল্যান্ড রিফর্মটা হয়েছিল তার ফলে এসেছিল। তো
এর ফলে প্রচুর স্মল এবং মার্জিনাল ফার্মার যারা ছোট চাষি রয়েছে তাদের প্রচুর হেল্প হয়েছে। তো কিভাবে সোশিও ইকোনমিক কন্ডিশন, তাদের সামাজিক অর্থনৈতিক কন্ডিশনটাকে কিভাবে ইমপ্রুভ করলো, তো এই চ্যাপ্টারটাও রয়েছে। ল্যান্ড রিফর্ম বলে একটা চ্যাপ্টার রয়েছে, এটা এগ্রিকালচারের মধ্যেই পাওয়া যায়। এটা তুমি এগ্রিকালচার, যে কোনো ইকোনমির বই এগ্রিকালচার সেকশনটা থাকে বা ল্যান্ড রিফর্ম বলে একটা সেকশন থাকে, তো সেই চ্যাপ্টার থেকেই তুমি এর অ্যান্সার পেয়ে যাবে। এটাও বলতে গেলে পুরোটা স্ট্যাটিকের মধ্যেই পড়ে, বিকজ এর যা যা লিখতে হবে সেটা তুমি বইয়ে স্ট্যান্ডার্ড বইয়েই পাবে। আদারওয়াইজ একান্ত এটারও এনসিআরটি ক্লাস 11-এর একটা এনসিআরটি আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট সিন্স ইন্ডিপেন্ডেন্স, ওই বইটা ক্লাস 11-এর। আর এর সাথে একটা যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে এগ্রিকালচার চ্যাপ্টার এবং তার সাথে ল্যান্ড রিফর্ম পার্টিকুলারলি একটা টপিক হয়, সেই ল্যান্ড রিফর্ম চ্যাপ্টারটা পড়া। তো এই দুটো তিনটে সোর্স পড়লে পরে আমার মনে হয় অ্যান্সারটা ইজিলি করা যেতে পারে। এবং এটাও ডিরেক্ট কোশ্চেন, এটাও খুব একটা যে ঘোরানো পেঁচানো কোশ্চেন বা সেরকমটা নয়। এরপর 4 নাম্বার আসবো, হাউ অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট উড মাইক্রো ইরিগেশন হেল্প ইন সলভিং ইন্ডিয়াস ওয়াটার ক্রাইসিস। এটাও একটা ডিরেক্ট কোশ্চেনের মধ্যেই বলতে গেলে পড়ে, এবং এগুলো খুব বেশি কিছু ঘোরানো পেঁচানো নেই। কিভাবে মাইক্রো ইরিগেশন, ছোট ছোট যে জলসেচের যে প্রজেক্টগুলো রয়েছে, সেই ছোট জলসেচ প্রজেক্ট কিভাবে তোমার ইন্ডিয়ার ওয়াটার ক্রাইসিসকে, ভারতের যে জলের যে সমস্যাটা দেখা দেয় সেই ক্রাইসিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে বা কিভাবে হেল্প করবে যাতে তোমার ক্রাইসিসটা না হয়। হাউ মানে কিভাবে, টু হোয়াট এক্সটেন্ট কত দূর অবধি হেল্প করবে, দুটোই তোমাকে অ্যান্সারে কিন্তু অ্যাড করতে হবে। শুধুমাত্র কত দূর করবে সেটা করলে হবে না, কিভাবে করবে এবং কতটা হেল্প করতে পারে এই ইন্ডিয়ার ওয়াটার ক্রাইসিসকে, জলের যে সমস্যাটা রয়েছে সেটাকে নিবারণ করতে এটা কতটা হেল্পফুল হবে সেটাই জানতে চেয়েছে। এর জন্যও একটা ইকোনমিতে ডিরেক্ট চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে ইরিগেশন এবং ওয়াটার রিসোর্সেস। চ্যাপ্টারের নাম থাকে ওয়াটার রিসোর্স বা ইরিগেশন, বা দুটো চ্যাপ্টারই থাকে, ওয়াটার রিসোর্সও থাকে ইরিগেশনও থাকে, সে তার ভেতরেই তুমি পাবে। এটাও ক্লাস 11-এর এনসিআরটি ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখান থেকে বেসিক কিছু আইডিয়া পাবে, বাট অ্যাকচুয়াল অ্যান্সারটা মেনলি তোমরা পার্টিকুলার কোনো একটা স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যেই পাবে। আমি নিজে পার্সোনালি দুটো সোর্স ফলো করে থাকি, এক তো এনসিআরটি আর শ্রীরামের ইকোনমি, তার সাথে ভিশন আইএস এর ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল, যেটা স্পেসিফিক্যালি শুধুমাত্র মেন্সের যে টপিকগুলো বইয়ে ভালোভাবে কভার করা নেই সেই টপিকগুলোকে কভার করে থাকে। তো সেজন্য আমি যদি পার্সোনালি বলি তাহলে আমি এই তিনটে সোর্স বলবো, এনসিআরটি, শ্রীরাম আইএস এর ইকোনমির বই, আর তার সাথে হচ্ছে ভিশনের শর্ট নোট বা ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল। আচ্ছা, এরপরে 4 নাম্বার, এটা এই এখন অবধি যে 4টে কোশ্চেন গেল সবটাই কিন্তু ইকোনমি এবং এগ্রিকালচার এই সেকশন থেকেই। এরপর 5 নাম্বার কোশ্চেনে আসবো, হাউ ইজ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম টেকনিক্যালি সুপিরিয়ার টু এনি আদার সিস্টেম প্রেজেন্টলি অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। S-400 মানে আমি যবে থেকে প্রিপারেশন স্টার্ট করি বলতে গেলে 2018 সাল, 19 সাল থেকেই S-400 নিউজে রয়েছে। রাশিয়ার থেকে একটা এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়া কিনছে, তো S-400টা কতটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে সেটাই জানতে চেয়েছে। টেকনিক্যালি সুপিরিয়ার টু এনি আদার সিস্টেম, যতগুলো সিস্টেম রয়েছে তার থেকে টেকনিক্যালি বলতে গেলে সব থেকে হাই কোয়ালিটি, সব থেকে সুপিরিয়ার হচ্ছে S-400 অ্যাভেলেবেল ইন দ্য ওয়ার্ল্ড। এবং হাউ মানে কিভাবে এটা সব থেকে সুপিরিয়ার, অ্যান্সারটা জানতে চেয়েছি, কিন্তু হাউ এখানে কোশ্চেনটা জানতে চেয়েছে এটা কিভাবে সবার থেকে বেস্ট, সেইটাই তোমাকে বলতে হবে, যে কম্পেয়ার করতে হবে যে এই রয়েছে, আদার্স এরকম, S-400 এরকম, আদার্সে এখানে এই ফিচার্স রয়েছে, S-400 এই ফিচার্স রয়েছে, সমস্ত দিক থেকে তোমাকে দেখাতে হবে যে S-400 হচ্ছে বাকি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর থেকে সুপিরিয়ার। তো এটা বলতে গেলে ডিরেক্ট কোশ্চেন, এটা খুব আহামরি কিছু কঠিন না, কারণ নিউজ পেপার পড়লে বলো বা মান্থলি ম্যাগাজিন পড়লে বলো, S-400 আমরা প্রত্যেকে পড়েছি, আমি নিজেও পার্সোনালি পড়েছি। তো S-400 এর টোটাল ডিটেল ফিচার্সটা কিন্তু মান্থলি ম্যাগাজিনই কভার করেছে। নিউজ পেপারে হয়তো একটু স্ক্যাটার্ড ওয়েতে লেখা থাকে ঠিকই, বাট মান্থলি ম্যাগাজিনে কিন্তু খুব সুন্দরভাবে কভার করা ছিল। তো যারা পড়েছে তারা ইজিলি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে। এবং এর সাব টপিক হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির থেকে এটা মেনলি তোমার এয়ার ডিফেন্স থেকে আসছে। যদি তুমি মনে করো এটা যেহেতু S-400 রয়েছে, তুমি এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেও নিতে পারো বা চাইলে সিকিউরিটির মধ্যেও নিতে পারো, কারণ এটাও এক প্রকার ইন্ডিয়াকে একটা সিকিউরিটি প্রোভাইড করবে। তো আমার পার্সোনালি মনে হয় যে এটা টেকনোলজির থেকেই এসছে। আচ্ছা, এরপরে আসবো 6 নাম্বার কোশ্চেনে, এক্সপ্লেইন দ্য পারপাস অফ দ্য গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ লঞ্চড অ্যাট দ্য ওয়ার্ল্ড লিডার সামিট at the COP26 UN Climate Change Conference in the Glasgow in November 2021. When was this idea floated in the International Solar Alliance? ঠিক আছে, এটা টোটালি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে একটা কোশ্চেন এসছে, যে এটা ডেফিনেটলি এনভায়রনমেন্টের থেকে বিলং করে, কারণ কোশ্চেনটা দেখো, পারপাস অফ গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ, ঠিক আছে, গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। এবং এটা আর একটা জিনিস দেখেও বুঝতে পারবে, COP26 ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ঠিক আছে, এই কনফারেন্স অফ পার্টিজ, ঠিক আছে, কনফারেন্স অফ পার্টিজকে শর্টে বলা হয়ে থাকে কপ।
তো এটা এক একটা টপিকের ওপর হয়ে থাকে, যেমন ডেজার্টিফিকেশন মানে ডেজার্টের ওপর হয়, ক্লাইমেট চেঞ্জের ওপর হয়, তো মাইগ্রেটারি বার্ডদের ওপর হয়। তো এটা যেটা ক্লাইমেট চেঞ্জের ওপর হয় সেটা এবার 26তম গেছে নভেম্বর 2021-এ। একদম ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে বুঝতেই পারছো, এক্সাম হয়েছে জানুয়ারি মাসে আর একদম নভেম্বর মাসে, ঠিক 2 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্সে এটা সবাই পড়েছে এবং এগুলো যে আসবে এটা এক্সপেক্টেড, ঠিক আছে। কারণ আমি এর আগেও তোমাদের অন্য ভিডিওতেও বলেছি এনভায়রনমেন্ট থেকে ইকোনমিক থেকে মোস্টলি কিন্তু কোশ্চেন কারেন্ট ওরিয়েন্টেডই বেশি এসে থাকে। তো এটাও কিন্তু ডিরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে, প্লাস টপিক হচ্ছে এনভায়রনমেন্ট। আচ্ছা, এবং এটা কি বলেছে যে ওখানে কি কি আইডিয়া নেওয়া হয়েছে, ওখানে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এই পার্টিকুলার যে কথাটা বলেছে গ্রিন গ্রিড ইনিশিয়েটিভ, তার জন্য সেটা জানতে চেয়েছে, এক্সপ্লেন করতে দিয়েছে। এবং এর সাথে এই আইডিয়াটা হোয়েন ওয়াজ দিস আইডিয়া ফ্লোটেড ইন দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ISA, যেটা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স 2018 সালে এসেছিল। ফ্রান্সের প্রধানমন্ত্রী আই থিঙ্ক, হ্যাঁ, ইম্যানুয়েল ম্যাক্রন এবং তার সাথে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দুজনের একত্রিত একটা ইনিশিয়েটিভের মাধ্যমে। তো সেখানে এটা ফার্স্ট কবে এই আইডিয়াটাকে নেওয়া হয় এবং কিভাবে এটা এসেছিল সেটাই আর কি জানতে চেয়েছে। আচ্ছা, এটাও ডিরেক্ট কোশ্চেন, দুটো পার্টে অ্যান্সার লিখলেই হবে। ফার্স্টে গ্রিন গ্রিড সম্পর্কে লিখবে, সেকেন্ড পার্টে ISA-তে কিভাবে এটা আসলো এটা। এরপর 7 নাম্বার টপিকে যাব, ডেসক্রাইব দ্য কি পয়েন্টস অফ দ্য রিভাইজড গ্লোবাল এয়ার কোয়ালিটি গাইডলাইন্স AQGS recently released by the World Health Organization WHO. How are these different from its last update in 2005? What changes in India's National Clean Air Program are required to achieve these revised standards? যদিও কোশ্চেনটা 10 নম্বরের কোশ্চেন, বাট এটা একটা লেন্দি কোশ্চেন দিয়েছে। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, 3টে পার্টে অ্যান্সারটা হতে হবে। কি বলেছে, নতুন যেটা এসছে এটাও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু, হ্যাঁ, আমি আবারও বললাম যে এটা নিউজে প্রথম এটা এসেছিল 2005-এ, মানে এই লাস্ট আপডেট হয়েছে 2005-এ, বাট এই রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে আবার এটা আপডেট হয়েছে। সেটা কি, গ্লোবাল এয়ার কোয়ালিটি গাইডলাইন্স, সেইটাতে থেকে কি পার্থক্য রয়েছে, 2005-এ কি ছিল এবং বর্তমান যেটা নতুন এসছে সেটাতে কি পার্থক্য, দুটোর মধ্যে একটা কম্প্যারিজন মতো করতে দিয়েছে। হাউ আর দিস ডিফারেন্ট ফ্রম ইটস লাস্ট আপডেট, লাস্টেরটার থেকে এটাতে কি কি চেঞ্জেস এসছে সেটা একটা পার্টে অ্যান্সার হবে। হোয়াট চেঞ্জেস ইন ইন্ডিয়াস ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম আর রিকোয়ার্ড টু অ্যাচিভ দিস রিভাইজ স্ট্যান্ডার্ড, আমাদের ইন্ডিয়ার যে ন্যাশনাল এয়ার কোয়ালিটি যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেখানে কি কি বদল আনতে হবে যাতে কিনা ওই ওয়ার্ল্ডের যে গাইডলাইনটা রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা যায়। তো এইভাবে তোমাকে দুটো অ্যান্সার লিখতে হবে। ফার্স্টে ইন্ট্রোডাকশনে ডেফিনেটলি এই গ্লোবাল এয়ার কোয়ালিটি গাইডলাইন সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিতে হবে, দেন সেকেন্ড পার্টে দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা লিখতে হবে, এবং লাস্টের পার্টটাতে ইন্ডিয়াকে কি কি করতে হবে যার ফলে এটাকে অ্যাচিভ করা যাবে সেটা লিখতে হবে। তো এটা কিন্তু আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বাট টপিকটা কোথায়, এনভায়রনমেন্ট, ঠিক আছে। এরপর 8 নম্বরে আসবো, ডিসকাস অ্যাবাউট দ্য ভালনারেবিলিটি অফ ইন্ডিয়া টু আর্থকোয়েক রিলেটেড হ্যাজার্ড, গিভ এক্সাম্পলস ইনক্লুডিং দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ মেজর ডিজাস্টার্স কজড বাই আর্থকোয়েক ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া ডিউরিং দ্য লাস্ট 3 ডিকেডস। ভালো করে বুঝবে, জিএস পেপার 1-এ যখন আমরা পড়েছিলাম সেখানে একটা কোশ্চেন এসেছিল ল্যান্ডস্লাইড রিলেটেড, আমাদের হিমালয় এবং ওয়েস্টার্ন ঘাট ল্যান্ডস্লাইডে কতটা ভালনারেবল সেটা, প্লাস ল্যান্ডস্লাইডের কারণগুলো কজগুলো ইন্ডিয়াতে সেটা জানতে চেয়েছিল। এখানে কি জিজ্ঞাসা করেছে, আমি তখনও বলেছিলাম ওটাও কিন্তু একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের টপিকের মধ্যেই পড়ে, এখানেও ডিজাস্টার ম্যানেজমেন্টের টপিক থেকেই এসছে। ভালনারেবিলিটি অফ ইন্ডিয়া টু আর্থকোয়েক, এখানে জানতে চেয়েছে ভূমিকম্পের দিক থেকে ইন্ডিয়া কতটা ভালনারেবল, এবং গিভ এক্সাম্পল ইনক্লুডিং দ্য স্যালিয়েন্ট ফিচার অফ মেজর ডিজাস্টার, ইন্ডিয়াতে আর্থকোয়েক রিলেটেড যতগুলো ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতে যতবার ভূমিকম্প হয়েছে লাস্ট 30 বছরে, 3 ডিকেড বলেছে, তো অলমোস্ট আফটার 1990 থেকে 2020 বা 21, মোটামুটি 1991 থেকে 2021-এর মধ্যে যা যা লাস্ট 3 ডিকেডসে তোমার হচ্ছে টোটাল যে ইয়েগুলো হয়েছে, আর্থকোয়েকগুলো হয়েছে, ভূমিকম্প হয়েছে, সেইগুলোই তোমাকে ইন্ডিয়াতে এক্সাম্পল দিয়ে দিয়ে লিখতে হবে, এবং হচ্ছে ডিউরিং দ্য লাস্ট 3 ডিকেডস এটাই লিখেছে। ফার্স্ট পার্টে লিখতে হবে হচ্ছে ভালনারেবিলিটি কতটা রয়েছে ইন্ডিয়ার আর্থকোয়েকের দিক থেকে, আর সেকেন্ড পার্টে লিখতে হবে হচ্ছে লাস্ট 30 বছরে কতগুলো আর্থকোয়েক হয়েছে, কোন কোন জায়গায় হয়েছে, কী কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তোমাদের শর্টে লিখতে হবে। আচ্ছা, এরপর আসবো 9 নম্বর কোশ্চেনে, এবং এটা কোন টপিক, ডিজাস্টার ম্যানেজমেন্ট। 9 নম্বরে আসবো, ডিসকাস হাউ emerging technologies and globalization contribute to money laundering, elaborate measures to tackle the problem of money laundering both at the national and the international level. তো এটা মানি লন্ডারিং দেখে মনে হচ্ছে মানি রয়েছে ইকোনমি, নো, একেবারেই নয়। মানি লন্ডারিং হচ্ছে এখানে ইন্টারনাল সিকিউরিটির টপিকটা থেকে আসছে। ইন্টারনাল সিকিউরিটির মধ্যে, ইন্টারনাল সিকিউরিটির জন্য আমি সোর্স নিজে পার্সোনালি ফলো করি ভিশন IAS এর ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল। তো ভিশনের ভ্যালু অ্যাডিশন মেটেরিয়ালের মধ্যে পার্টিকুলার একটা টপিকই রয়েছে মানি লন্ডারিং, বা মানি লন্ডারিংটা যেহেতু একটা ক্রাইমের মধ্যে পড়ে, তো সেটা একটা পার্টিকুলার মানুষ বলো, দেশ বলো, সবারই সিকিউরিটিকে হ্যাম্পার করতে পারে। তো এটা ইন্টারনাল সিকিউরিটির মধ্যে একটা টপিকের মধ্যে পড়ে। তো কি বলছে যে
আমাদের বর্তমান দিনে টেকনোলজি এতটা আপডেট হয়েছে, এমার্জিং টেকনোলজি প্লাস গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়ন যে ব্যাপারটা আর কি, এটা কতটা হেল্প করে মানি লন্ডারিং হতে। টাকা এই যে তোমার কীরকম বলবো, যেমন ধরো এই নীরব মোদি মেহুল চোকসি যেটা করলো পিএনবি স্ক্যাম, এটা একটা মানি লন্ডারিং, টাকা নিয়ে টাকা ফেরত না দেওয়া স্ক্যাম যেগুলো রয়েছে, সেই ধরনের কাজে কতটা হেল্প করে থাকে এই গ্লোবালাইজেশন এবং এমার্জিং টেকনোলজিস কন্ট্রিবিউট করতে পারে। ইলাবোরেট মেজার, কি কোন মেজার নিলে বা কোন স্টেপগুলো নিলে প্রবলেমটা সলভ হবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, দেশ এবং আন্তর্জাতিক দুটো স্তরেই এটাকে সলভ করা যাবে। তো ডেফিনেটলি তোমাকে এখান থেকে মেইন কোশ্চেনের মোটিভটা হচ্ছে তোমার থেকে সলিউশন বা ওয়ে ফরওয়ার্ড চাওয়া। আচ্ছা, এটাও ইন্টারনাল সিকিউরিটি, আর এর সাব টপিক হচ্ছে মানি লন্ডারিং। আচ্ছা, এরপর 10 নম্বর টপিকে আসবো, 10 নম্বর কোশ্চেনে আসবো। কিপিং ইন ভিউ ইন্ডিয়াস ইন্টারনাল সিকিউরিটি, অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ ক্রস বর্ডার সাইবার অ্যাটাক, অলসো ডিসকাস ডিফেন্সিভ মেজার এগেনস্ট দিস সফিস্টিকেটেড অ্যাটাকস। কি বলছে, ইন্ডিয়ার ইন্টারনাল সিকিউরিটিটাকে মাথায় রেখে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ ক্রস বর্ডার সাইবার অ্যাটাক। ঠিক আছে, ক্রস বর্ডার সাইবার অ্যাটাক মানে কি, যেমন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হয়, চায়নার সাথে ইন্ডিয়ার হয়, এই যে অনেক সময় যে টেরোরিস্ট অ্যাটাকগুলো হয় বা ধরো যে কোনো সাইবার অ্যাটাক হয়, আমাদের যারা শত্রু দেশ রয়েছে যারা এই ক্রস বর্ডার অ্যাটাকগুলো করে থাকে, বাইরের দেশের বাইরে থেকে ইন্ডিয়ার মধ্যে অ্যাটাক করা বা নিজের দেশে অ্যাটাক করা, সেইগুলো কতটা অ্যাটাক হচ্ছে সাইবার অ্যাটাক। কিন্তু এখানে কিন্তু মানে তোমার ডিরেক্ট অ্যাটাকের কথা বলা হচ্ছে না, এখানে অনলাইন অ্যাটাকের কথা বলছে। সাইবার অ্যাটাক বলতে যেটা তো অনলাইনে হয়, যেটা ধরো তোমাকে কেউ সাইবার বুলিং করছে অনলাইনে, ধরো কমেন্টে হোক বা ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়ায় কেউ আজে বাজে কথা বলছে, এই ধরনের জিনিসগুলোকে সাইবার অ্যাটাক বলা হয়। বা ধরো কেউ ফোন করে বলছে আপনার এটিএম এর পিনটা ওই অন্যভাবে চায় না, যে এটা টাকা হয়ে গেছে দিন, তো এগুলো পরে হচ্ছে সাইবারের মধ্যে, সাইবার অ্যাটাকের মধ্যে। অলসো ডিসকাস ডিফেন্সিভ মেজার, এগুলোর থেকে বাঁচতে কি কি নেওয়া, মানে ডিফেন্সিভ মেজার নেওয়া যেতে পারে এগেনস্ট দিস সফিস্টিকেটেড অ্যাটাক। এবং এগুলো বেসিক্যালি সফিস্টিকেটেডই হয়, তুমি বুঝতেও পারবে না কিভাবে এরা অ্যাটাকটা করবে, খুব সুন্দরভাবে এমনভাবে মানে সেই ম্যানিপুলেট করে যে তুমি বলতে বাধ্য হবে বা এমনভাবে বলবে যেন তোমার মনে হবে এই লোকটা তো খারাপ হতেই পারে না। তো সেটাই বলেছে এইগুলো থেকে কিভাবে বাঁচা যেতে পারে। এটা একদম ডিরেক্টলি টপিক ইন্টারনাল সিকিউরিটির, এবং এটাও কিন্তু সাইবার ক্রাইম বলে একটা টপিক রয়েছে বা সাইবার বুলিং, সাইবার অ্যাটাক, এই টপিকগুলো কিন্তু ইন্টারনাল সিকিউরিটির যে নোটটা তার মধ্যেই তোমরা পাবে। তো ওখান থেকে তোমরা স্ট্যাটিকটা পড়বে, এর সাথে মান্থলি ম্যাগাজিনে ইন্টারনাল সিকিউরিটি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে আসে ভিশনের মান্থলি ম্যাগাজিনে। তো সেখানে ডেফিনেটলি তুমি এই টপিকগুলোর ওয়ে ফরওয়ার্ড থেকে শুরু করে মেজার থেকে শুরু করে লাস্ট 1-1.5 বছর যারা মান্থলি ম্যাগাজিন পড়েছে তারা ডেফিনেটলি এর অ্যান্সার ইজিলি করতে পারবে। আচ্ছা, এরপর 11 নম্বর কোশ্চেনে আসবো। এই অবধি 10 নম্বর অবধি ছিল হচ্ছে 10 নম্বরের কোশ্চেন, যেগুলো আমরা 150 ওয়ার্ড 150 ওয়ার্ডে লিখছিলাম। এরপর 11 থেকে 20 অবধি 15 নম্বরের কোশ্চেন লিখতে হবে 250 ওয়ার্ডে। 11 নম্বর বলছি, Do you agree that the Indian economy has recently experienced V-shaped recovery? Give reason in support of your answer. এটা ডিরেক্টলি কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সেই ছিল, মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিউজে একবার এসেছিল যে ভারতের ইকোনমি অ্যাকচুয়ালি এখন বর্তমানে V-shaped ইকোনমি হয়েছে, মানে আপ ডাউন আবার আপ এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। তো V-shaped ইকোনমি কিনা তুমি কি সেটা মানছো? ডু ইউ এগ্রি? এবং এটা কি বলছে, গিভ রিজন ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। যদি তুমি মানো তাহলেও তোমাকে কারণ বলতে হবে, যদি তুমি না মানো তাহলেও তোমাকে কারণ বলতে হবে। আর এটা টপিক ইন্ডিয়ান ইকোনমি বাট টোটালি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, ঠিক আছে? অবশ্যই খানিকটাই V-shaped ইকোনমি সম্পর্কে একটু ডিটেলসে তোমাকে জানতে হবে, বাট আমার যেটা মনে হয়েছে পার্সোনালি সেটা হচ্ছে মান্থলি ম্যাগাজিনে যখন টপিকটা কভার হয়েছিল সেখানে ব্যাকগ্রাউন্ড প্লাস স্ট্যাটিক কারেন্ট দুটোই মেলানো মেশানোই ছিল। তো ওটা ইকোনমি থেকে পড়লে পরে মানে স্ট্যাটিক ইসের থেকে মান্থলি ম্যাগাজিন এবং নিউজ পেপার থেকে পড়লে অ্যান্সারটা করা যাবে। আর টপিক হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। এরপর আসবো হচ্ছে 12 নম্বর কোশ্চেন, কোট আনকোটের মধ্যে রয়েছে, ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার ইজ এসেনশিয়াল ফর মোর র্যাপিড অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ। এখানে কোটটা আনকোট শেষ হলো। ডিসকাস ইন দ্য লাইট অফ ইন্ডিয়াস এক্সপিরিয়েন্স। কি বলছে, ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, এটা ডিরেক্ট টপিক ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমির মধ্যে একটা চ্যাপ্টারই থাকে ইনফ্রাস্ট্রাকচার, তবে এটাতেও স্ট্যাটিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই তোমাকে লিখতে হবে। বলেছে ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, যেগুলো ধরো রাস্তাঘাট, হসপিটাল, স্কুল, বাড়ি, বিল্ডিং, এইগুলোকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার। যে পরিকাঠামোতে তুমি ইনভেস্ট করলে সেটা কিনা এসেনশিয়াল ফর মোর র্যাপিড অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ, এটা কিনা ডিরেক্ট কি করবে, গ্রোথটাকে, ইকোনমিক গ্রোথটাকে আরও বাড়াবে, যেটা আমি ইকোনমিক ক্লাসে বহুবার পড়াতে গিয়েও বলেছি যে অবশ্যই তাই। ইনফ্রাস্ট্রাকচার যখন তুমি যদি ভালো হসপিটাল বানাও, এতে কি হবে, ধরো হসপিটালের কাজ হচ্ছে, সেক্ষেত্রে প্রচুর মিস্ত্রি কাজ পাচ্ছে, স্বাভাবিকভাবে তাদের রুজি রুটি হচ্ছে। তুমি যদি রোড বানাও সেক্ষেত্রে কত লোক রাস্তার কাজ করবে, সেখানে হবে। এরপর সেই হসপিটালটাকে যখন তুমি ভালো অনেক বেড আনবে, যে যারা বেড তৈরি করে তাদের একটা রুজি রুটি হচ্ছে, মানুষ গিয়ে ভালো ফেসিলিটি পাচ্ছে, ইকোনমিক গ্রোথ সমস্ত দিক থেকে বেশি হবে। যত আমরা পরিকাঠামোতে, যত আমরা লং টার্ম গোলের দিকে ফোকাস করব, তত আমাদের ইকোনমিক গ্রোথটা, ডেভেলপমেন্টটা আরও র্যাপিড হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তো এইটাই বলেছে যে এটা ডিসকাস দ্য লাইট অফ ইন্ডিয়াস এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ার কীরকম কি এক্সপিরিয়েন্স,
এর আগে ইন্ডিয়া কি কি ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করেছে, বর্তমান লাস্ট এক দেড় বছরে কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করেছে, যার ফলে ইন্ডিয়ার সত্যি এটা অ্যাচিভ হয়েছে কিনা সেগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। এর দুটো টপিক আমি বলে দিচ্ছি, এক হচ্ছে স্ট্যান্ডার্ড বইয়ের ইনফ্রাস্ট্রাকচার চ্যাপ্টার, আর এর সাথে হচ্ছে মান্থলি ম্যাগাজিনে প্রত্যেক মাসে যখন কারেন্ট অ্যাফেয়ার্স বেরোয় সেখানে ইনফ্রাস্ট্রাকচার একটা টপিক থাকে, তার ভেতরেও কারেন্ট অ্যাফেয়ার্সে লাস্ট এক মাসে কি কি ঘটেছে সেটাও থাকে। এর বাইরে যদি আরও জানতে চাও তাহলেও বছরের শেষে যখন পিটি 365 এবং মেন্স 365 বেরোয় তার ভেতরেও একটা সাব টপিক থাকে ইনফ্রাস্ট্রাকচার। প্রত্যেকটা টপিক, এগ্রিকালচার বলো ইনফ্রাস্ট্রাকচার বলো, প্রত্যেকের সাব টপিক করে দেওয়া থাকে। তো সেখানে যে যে ইনফরমেশনগুলো থাকে দ্যাট ইজ মোর দ্যান এনাফ, অতটাও আমরা পড়ে রিটেন করতে পারি না, মনে রাখতে পারি না, তো সেটুকুও যদি মনে রাখতে পারো অনেক এনাফ। আচ্ছা, এরপরে আসবো 13 নম্বর কোশ্চেন, What are the salient features of the National Food Security Act 2013? How has the Food Security Bill helped in eliminating hunger and malnutrition in India? তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, এই কোশ্চেনটা এক্স্যাক্টলি তুমি কোন সেকশনে ফেলবে এটা আমার একটু বলা ডিফিকাল্ট। ফুড সিকিউরিটি যদি বলো সেটা খানিকটা ইকোনমির মধ্যে পড়ে, আবার সিকিউরিটি যদি তুমি বলো ইন্টারনেট সিকিউরিটির মধ্যে তুমি যদি ধরতে পারো তাও ধরতে পারো, বা গভর্নমেন্ট স্কিমের মধ্যে যদি ধরতে পারো সেটাও ধরতে পারো। আমার পার্সোনালি মনে হয়েছে এটা এগ্রিকালচার বা ইকোনমি এই রিলেটেডই হতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে কে কোথায় নেবে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এটা ইকোনমি গভর্নমেন্ট এগ্রিকালচার রিলেটেড। কেন? কারণ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 এর কী কী স্যালিয়েন্ট ফিচার ছিল, এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিকের মধ্যে চলে গেছে 2013 সালের যখন, সেটা এখন আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে নেই। স্যালিয়েন্ট ফিচার কী কী ছিল সেটা ফার্স্ট পার্টে লিখবে। হাউ হ্যাজ দ্য ফুড সিকিউরিটি বিল হেল্পড ইন এলিমিনেটিং হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রিশন, এই ফুড সিকিউরিটি বিলটা আসার ফলে কিভাবে এটা আমাদের এই গরিবিকে বা ম্যালনিউট্রিশনকে, এই যে বাচ্চারা নিউট্রিশনের অভাবে ভোগে, তো সেই জিনিসটাকে কিভাবে রিকভার করেছে, কিভাবে উপকার করেছে, সেইটাই আর কি ইন্ডিয়াতে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এটা গভর্নমেন্ট স্কিমের মধ্যেও ধরতে পারো বা ইকোনমি বা এগ্রিকালচার সেকশনেও ধরতে পারো, বিকজ আমার যেটা মনে হয় যখন এই জিনিসটা স্ট্যাটিক হয়ে গেছে 2013 সাল যেহেতু, তো স্বাভাবিকভাবে এটা তোমাদের ইকোনমি যে স্ট্যান্ডার্ড বই রয়েছে তারা এগ্রিকালচার বা সেখানেই এটাকে কভার করবে। ঠিক আছে, আর যদি একান্তই আমি জানি না লাস্ট এক দেড় বছরে কারেন্ট অ্যাফেয়ার্স আমি সেভাবে পড়িনি খুব একটা, যেহেতু আমি 21-এ পরীক্ষা দিচ্ছি না সেহেতু আমি 21 সালে কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি পড়িনি, বাট আমার যেটা পার্সোনালি মনে হয়েছে হয় এটা, আদারওয়াইজ এরকম হতে পারে কোনো কারণে ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল যেটা সেটা নিউজে চলে এসেছিল, এরকমটা হয় যখন পুরনো জিনিস আবার নিউজে চলে আসে, হয়তো সেই কারণে এটা পরীক্ষায় আসতে পারে। তো যদি এসে থাকে আমার জানা নেই যদিও পার্সোনালি, তো হয়তো তাহলে তাই হতে পারে যে হয়তো লাস্ট এক দেড় বছরে কোনো কারণে নিউজে এটা এসেছিল, তো সেই কারণে পরীক্ষায় জিজ্ঞেস করেছে। এরপর আসবো 14 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য প্রেজেন্ট চ্যালেঞ্জেস বিফোর ক্রপ ডাইভার্সিফিকেশন, হাউ ডু এমার্জিং টেকনোলজিস প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ক্রপ ডাইভার্সিফিকেশন, এটাও ডিরেক্ট এগ্রিকালচারের কোশ্চেন। হোয়াট আর দ্য প্রেজেন্ট চ্যালেঞ্জেস বিফোর ক্রপ ডাইভার্সিফিকেশন, ক্রপ ডাইভার্সিফিকেশন আমি আমার এমনি পেড ব্যাচে যখন ইকোনমি পড়েছি সেখানে বলেইছি কি ভ্যারাইটিস অফ ক্রপ একসাথে চাষ করা, তো সেটা কি বলছে, এর সামনে কি কি সমস্যা এসে পরে, চ্যালেঞ্জ কী কী থাকে সেটা লিখতে হবে। হাউ ডু এমার্জিং টেকনোলজিস প্রোভাইড, ফার্স্টে ইন্ট্রোডাকশনে লিখবে হোয়াট ইজ ক্রপ ডাইভার্সিফিকেশন, ডেফিনেশন দিলে, সেকেন্ড পার্টে লিখলে কী কী চ্যালেঞ্জেস রয়েছে, থার্ড পার্টে লিখলে হাউ ডু এমার্জিং টেকনোলজিস প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ক্রপ ডাইভার্সিফিকেশন, বর্তমান দিনে যে টেকনোলজিগুলো রয়েছে সেটা কিভাবে হেল্প করে থাকে ক্রপটাকে ডাইভার্সিফাই করার জন্য, আরও নানান রকম ক্রপ একসাথে লাগাবার জন্য, সেটাকেই লিখতে হবে তোমাকে। তো এই তিনটে পার্টে অ্যান্সারটাকে লিখবে। এটা ডিরেক্ট এগ্রিকালচার, এবং এগ্রিকালচারের মধ্যে একটা সাব টপিক থাকে ক্রপ ডাইভার্সিফিকেশন, এটা থেকে স্ট্যাটিক থেকে শুরু করবে, তার মধ্যে স্ট্যাটিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটোকেই ইনক্লুড করবে, তার জন্য মান্থলি ম্যাগাজিন এবং যে নিউজ পেপার তোমরা পড়ো সেটাই হেল্প করবে। এরপর আসবো হচ্ছে 15 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যাচিভমেন্টস in applied biotechnology, how will these achievements help to uplift the poorer sections of the society, এটা কি বলেছে, বায়োটেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বিলং করে এই টপিকটা। এখানে কি বলছে, হোয়াট আর দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যাচিভমেন্টস ইন অ্যাপ্লাইড বায়োটেকনোলজি, অ্যাপ্লাইড কিন্তু বায়োটেকনোলজি অবশ্যই ইন্ট্রোডাকশনে তোমাকে বায়োটেকনোলজি বলতে কি বোঝায় ডেফিনেশন লিখতে হবে, দেন বডিতে অ্যাপ্লাইড বায়োটেকনোলজি জিনিসটা কি, যে বর্তমান দিনে দৈনন্দিন জীবনে সেই বায়োটেকনোলজিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই হচ্ছে অ্যাপ্লাইড বায়োটেকনোলজি, সেখানে কী কী রিসার্চ এবং ডেভেলপমেন্টাল কাজ হয়েছে, অ্যাচিভমেন্ট কী কী এখন অবধি তারা অ্যাচিভ করেছে সেটা লিখতে হবে। দেন হাউ উইল দিস অ্যাচিভমেন্ট হেল্প টু আপলিফট পুয়ারার সেকশন, এই অ্যাচিভমেন্টগুলো কীভাবে আমাদের ইন্ডিয়ার গরিবী রেখার নিচে যারা রয়েছে বা গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে কি করে উপরে তুলতে পারে, তাদের লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটাই তোমাকে লাস্ট প্যারাটাতে লিখতে হবে। তো এটা তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং তার মধ্যে সাব টপিক হচ্ছে বায়োটেকনোলজি। সোর্স যদি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো স্ট্যাটিক পড়তে পারো চাইলে, আমি নিজে পার্সোনালি সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য স্ট্যাটিক কিছু পড়ি না, বাট ইউপিএসসির পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, বাট যদি তুমি স্টেট পিসিএস মানে WBCS দাও সেক্ষেত্রে একটা বই তো হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজির, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, ওখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি সবই রয়েছে, সেখানে বায়োটেকনোলজি পার্টিকুলার একটা সেকশন
সেকশন রয়েছে, সেখান থেকে পড়তে পারো। বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, এগুলো প্রত্যেকটা ওখানে রয়েছে। এবছর বায়োটেকনোলজি এসছে, পরের বছর হয়তো ন্যানো টেকনোলজি আসতে পারে, ডেফিনেটলি অন্য কিছু আসতে পারে। তো সেটা তোমাকে ওখানে লিখতে হবে, মানে পড়তে হবে। স্ট্যাটিকটা ওখান থেকে পড়ে নিলে বায়োটেকনোলজি, অ্যাপ্লাইড বায়োটেকনোলজি এগুলো বলতে কি বোঝায়, আর লাস্ট 1-1.5 বছরে কি কি ঘটেছে যেটার ফলে ইন্ডিয়াতে পুয়ার সেকশন উপকৃত হয়েছে, সেটা কোথা থেকে পাবে, সেটা নিউজ পেপার এবং মান্থলি ম্যাগাজিন। মান্থলি ম্যাগাজিনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পেশালি ভিশনের মান্থলি ম্যাগাজিনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পোর্শনটা আছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ভালো সেকশন বলে আমার পার্সোনালি মনে হয়। ওই জায়গাটা যদি তুমি পড়ো, তোমার স্ট্যাটিক প্লাস কারেন্ট অনেক কিছু তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো ওখান থেকে পড়লে আমার মনে হয় মোর দ্যান এনাফ। এরপর 16 নম্বর কোশ্চেন, দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স অফ 2014 was jointly awarded to Akansai, Amango এবং Nakamura for the invention of blue LEDs in 1990s, ঠিক আছে? How has this invention impacted the everyday life of human beings? 2014 সাল 90-এর দশকে এরা আর কি তোমার এটাকে আবিষ্কার করেছিল, তার ফলে 2014 সালে এই 3 জন ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফিজিক্সে। তো এই ব্লু এলইডি লাইটগুলো বর্তমান দৈনন্দিন জীবনে মানুষের লাইফকে কতটা উপকৃত করেছে, ইম্প্যাক্ট ফেলেছে কতটা, সেটাই এখানে জানতে চেয়েছে। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, এটা স্ট্যাটিকের মধ্যে তুমি খুব বেশি পাবে বলে আমার মনে হয় না। স্ট্যাটিক বই খুব একটা এটা কভার করেছে, হয়তো এই টপিকটুকু পেতে পারো, ব্লু এলইডি লাইট কি বা এটা কি বৃত্তান্ত, এইটুকু পেতে পারো, বাট আরেকটু ডিটেলস যেখানে প্রয়োজন। আমার পার্সোনালি কোশ্চেনটা দেখে যেটা মনে হয়েছে, কোনো কারণে লাস্ট 1-1.5 বছরের মধ্যে নিউজে এই টপিকটা এসছিল, ব্লু এলইডি লাইট, সেই কারণেই হয়তো পরীক্ষায় কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? তো এটা ডেফিনেটলি যারা নিউজ পেপার পড়েছে, মান্থলি ম্যাগাজিন পড়েছে, তারা তো পারবে। এর বাইরে স্ট্যাটিক ওরিয়েন্টেডটা তুমি বই থেকে পেতে পারো। আর কিছু কোশ্চেন তো ডেফিনেটলি থাকেই, যেগুলো একটু টাফ হয় বা আননোন হয়, এটা তো থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এরপর 17 নাম্বার, এটার টপিক হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর ওই এলইডি, ব্লু এলইডির কী কাজ সেটাই তোমাকে এখানে জাস্ট লিখতে হবে। আচ্ছা, 17 নাম্বারে লিখতে হবে হচ্ছে, 17 নাম্বার কোশ্চেন হচ্ছে, ডেসক্রাইব দ্য মেজর আউটকামস অফ দ্য 26th সেশন অফ দ্য কনফারেন্স অফ দ্য পার্টিস COP26, যেটা একটু আগে এই কোশ্চেনটাতেই রয়েছে। এই যে তোমাদের 6 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনেই এবার COP26 এর নাম এসছে। টু দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC, হোয়াট আর দ্য কমিটমেন্টস মেড বাই ইন্ডিয়া ইন দিস কনফারেন্স? এটা একদম ডিরেক্ট কোশ্চেন। কি কি আউটকাম, মেজর আউটকাম, কি কি ফলাফল এসে মানে দাঁড়িয়েছে আলটিমেটলি COP26 অনুষ্ঠিত হওয়ার ফলে, এটা লিখতে হবে ফার্স্টে। এবং ফার্স্টে তো লিখবে COP26 জিনিসটা কি, UNFCCCর মানে ক্লাইমেট চেঞ্জের জন্য এটা কেন করা হয় সেটা ইন্ট্রোডাকশন। বিকজ তুমি যখন লিখবে তোমার মাথায় এটা থাকবে যে আমার খাতাটা দেখছে বা পড়ছে তাকে আমি অর্ধেক ইনফরমেশন দেবো না, হাফ ইনফরমেশন দেবো না, আমার মাথায় এটা থাকবে সে কিছু জানে না, তাকে আমাকে জিনিসটা ক্লিয়ার করতে হবে, তাকে জিনিসটা বোঝাতে হবে। তো ডিরেক্টলি আমি যদি অ্যান্সারে চলে যাই COP26 জিনিসটা কি বা UNFCCC জিনিসটা কি সেটা না বলে, তাহলে সে ব্যক্তির কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার থাকবে না। তো এই কথাটা সবসময় মাথায় রাখবে, অ্যান্সারটা যেন সম্পূর্ণ হয়, হাফ অ্যান্সার যেন না হয়। যে টার্মটা কোশ্চেনের মধ্যে মেনশন রয়েছে সেটা সম্পর্কে একটা ডেফিনেশন ইন্ট্রোডাকশনে অবশ্যই থাকা উচিত, সেটা দিয়ে তারপর বডিতে তুমি লিখবে কি কি মেজর আউটকাম এসছে, এবং লাস্ট প্যারাটাতে লিখবে হোয়াট আর দ্য কমিটমেন্ট, ইন্ডিয়া কি কি কমিটমেন্ট করেছে, কি কি প্রতিজ্ঞাবদ্ধ করেছে যে তারা তোমার এই কনফারেন্সে কি কিভাবে ক্লাইমেট চেঞ্জকে কমাতে হেল্প করবে, সেটা লিখতে হবে। তো এইভাবে 3টে প্যারায় লিখবে। আর এটাও কিন্তু কোন টপিক, এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। এরপর 18 নাম্বার কোশ্চেন, ডেসক্রাইব দ্য ভেরিয়াস কজেস অ্যান্ড দ্য এফেক্টস অফ ল্যান্ডস্লাইড। এটা কিন্তু আগের যে কোশ্চেনটা বললাম 17 নাম্বার, এটা ডিরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু সম্পূর্ণভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি ম্যাগাজিন এবং নিউজ পেপার যারা পড়েছে তারা অ্যান্সার করতে পারবে। 18 নাম্বার কোশ্চেন, ডেসক্রাইব দ্য ভেরিয়াস কজেস অ্যান্ড দ্য এফেক্টস অফ ল্যান্ডস্লাইড, মেনশন দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য ন্যাশনাল ল্যান্ডস্লাইড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। দেখো ল্যান্ডস্লাইড টপিকটা কিন্তু জিএস পেপার 1 জিওগ্রাফিতেও এসেছিল, সেখানে এসেছিল ওয়েস্টার্ন ঘাট এবং হিমালয়াতে ল্যান্ডস্লাইড কীরকম কী হয় না হয় সেটা, বাট এখানে কি দিয়েছে মেনলি ল্যান্ডস্লাইডের কজ অ্যান্ড এফেক্ট, কারণ কি ফলাফল কি। এটা একদম ডিরেক্ট স্ট্যাটিক কোশ্চেন, এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যেও পাবে প্লাস জিওগ্রাফির মধ্যেও পাবে, ল্যান্ডস্লাইড কোথায় হয় কি কারণ, এর ফলাফল কি, সেটা হচ্ছে ফার্স্টে লিখলে। মেনশন দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য ন্যাশনাল ল্যান্ডস্লাইড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটা রিসেন্টলি নিউজে ছিল, সেই ল্যান্ডস্লাইড যে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি যেটা রয়েছে সেটার কি কি কম্পোনেন্ট রয়েছে এই ল্যান্ডস্লাইডকে কমাবার জন্য, বা কি কি সাজেস্টিভ মেজার্স তারা নিয়েছে সেই সম্পর্কে তোমাকে ডিটেলে পরের পার্ট দুটোতে লিখতে হবে। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে পড়ে, স্ট্যাটিক, শুরুটা স্ট্যাটিক তারপরটা কারেন্ট অ্যাফেয়ার্স, দুটোর মিক্সচাপ হবে অ্যান্সারটা। এরপর 19 নাম্বার কোশ্চেনে আসবো, অ্যানালাইজ দ্য মাল্টি ডাইমেনশনাল চ্যালেঞ্জেস পজড বাই এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া, অলসো ডিসকাস মেজার্স রিকোয়ার্ড টু বি টেকেন টু কমব্যাট দিস থ্রেটস। যাদের সিলেবাস মুখস্থ আছে
তারা তো মানে দেখতেই পাবে প্রত্যেকটা টার্ম কিন্তু সিলেবাস থেকেই অ্যাকচুয়ালি পরীক্ষায় কোশ্চেনে আসে। এই যে এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স, এই টপিকটা ইন্টারনাল সিকিউরিটির মধ্যে আলাদা একটা ছোট সাব টপিক করে একটা চ্যাপ্টার দেওয়াই রয়েছে, ঠিক আছে। মাল্টি ডাইমেনশনাল চ্যালেঞ্জেস, কত সমস্ত রকম দিক থেকে কি কি সমস্যা ফেস করতে হয় এই এক্সটার্নাল স্টেট এবং নন স্টেট অ্যাক্টর যারা, মানে কাদের কথা বলা হচ্ছে, মানে হচ্ছে যারা টেরোরিজমের কাজগুলো করে বা ন্যাক্সালিটিস যে কাজগুলো হয় সেই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় স্টেট এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস, ঠিক আছে। এদের দ্বারা যে যে ইন্টারনাল সিকিউরিটিতে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো সম্পর্কে তোমাকে জানতে চেয়েছে। টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া, কীভাবে সমস্যাগুলো করছে সেটাকে অ্যানালাইজ করতে হবে। অলসো ডিসকাস মেজার্স টু রিকোয়ার টু বি টেকেন টু কমব্যাট দিস থ্রেটস, এই সমস্যার থেকে বেরোবার জন্য কি কি গভর্নমেন্ট মেজার নিতে পারে বা তোমার মাথা থেকে কি সলিউশন আসছে অ্যাজ আ সিভিল সার্ভেন্ট হিসাবে। ডেফিনেটলি দেখবে একটা জিনিস খেয়াল করে, প্রত্যেকটা কোশ্চেনের লাস্টে একটা ওয়ে ফরওয়ার্ড, সলিউশন, মেজার এগুলো জানতে চায়। কারণটা কি? কারণ তুমি ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হবে, তুমি যদি সলিউশনই দিতে না পারো তাহলে আর তোমার সিভিল সার্ভেন্ট হয়ে লাভটা কি? তো সেই কারণে এখানেও লাস্টেও কিন্তু তোমাকে মেজার দিতে হবে, দিয়ে তারপর অ্যান্সারটাকে কনক্লুড করতে হবে। এর টপিক হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি, ভিশন আইএস এর যে ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল সেটা পড়তে পারো, এবং তার ভেতরে একটা টপিকই রয়েছে স্টেট এবং নন স্টেট যে তোমার অ্যাক্টর যারা রয়েছে, যারা টেরোরিজম বা আদার্স এই ধরনের অ্যাটাকগুলোকে করে থাকে তাদের সম্পর্কে আলাদা একটা সাব টপিক রয়েছে, তো সেটা পড়বে। তার সাথে ইন্টারনাল সিকিউরিটির লাস্ট 1-1.5 বছরে যা যা কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল সেই ঘটনাগুলোকে পড়বে, ইজিলি অ্যান্সারটা লেখা যাবে। এরপর 20 নম্বর কোশ্চেনে আসবো। অ্যানালাইজ দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ টেরোরিজম, ইটস কজেস, লিঙ্কেজেস অ্যান্ড অবনক্সিয়াস নেক্সাস, অলসো সাজেস্ট মেজার্স রিকোয়ার্ড টু বি টেকেন টু ইরাডিকেট দ্য মিনেস অফ টেরোরিজম। এটাও ইন্টারনাল সিকিউরিটি, আমি মানেটা বুঝিয়ে দিচ্ছি। অ্যানালাইজ দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড ইন্টেন্সিটি অফ টেরোরিজম, দিনকে দিন কিভাবে আমাদের এই টেরোরিস্ট অ্যাটাকগুলো কিভাবে বাড়ছে, মানে হচ্ছে টেরোরিজমকে বাংলায় কি বলে এক্স্যাক্ট ওয়ার্ডটা এই মুহূর্তে মাথায় আসছে না, বাট যেহেতু আমরা সবসময় টেরোরিজম বলে অভ্যস্ত আর কি, এক্স্যাক্ট উগ্রপন্থী, রাইট, উগ্রপন্থী বা এই ধরনের যে কাজগুলো যারা করে থাকে তাদেরকে আমরা উগ্রপন্থী বলে থাকি। ইটস কজেস, কি কারণে তারা করে, লিঙ্কেজেস, তারা কিভাবে কি সূত্র ধরে কাজটা করতে পারে, অবনক্সিয়াস নেক্সাস, কোথায় কি কি এই ন্যাক্সালিটিসের কাজগুলো এরা করেছে সেই ধরনের জিনিস। অলসো সাজেস্ট মেজার্স রিকোয়ার্ড টু বি টেকেন, কি কি মেজার দিলে এগুলোকে কমানো যেতে পারে, ইরাডিকেট করা যেতে পারে। ইরাডিকেট করা মানে সরিয়ে দেওয়া বা কমে দেওয়া। মিনেস অফ টেরোরিজম, মানুষের মন থেকে এই টেরোরিস্ট অ্যাটাকের যে ভয়টা, মিনেসটা, সেইটাকে কাটিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট কী কী ইনিশিয়েটিভ নিতে পারে, তোমার কাছে কী কী সলিউশন আছে সেটাই জানতে চেয়েছে। এটারও সেম তাই, ইন্টারনাল সিকিউরিটি, টেরোরিজম বলে একটা টপিকই রয়েছে, সেই টপিকের মধ্যে তুমি অ্যান্সার পাবে। আবারও বললাম সেম টপিক, ওই ভিশনের ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল থেকে স্ট্যাটিক পড়লে, আর কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়াল থেকে এবং নিউজ পেপার থেকে, দুটোর জায়গা থেকে লাস্ট 1-1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে পরে এনাফ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে 20 নম্বর কোশ্চেন শেষ হলো। এই হচ্ছে তোমাদের জিএস পেপার 3 কোশ্চেন। এখানে টোটাল কোশ্চেনটা বাংলায় বুঝিয়ে দিলাম, সোর্সগুলো বুঝিয়ে দিলাম। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু পড়া না থাকলে এই কোশ্চেনগুলো অ্যান্সার করা কিন্তু সম্ভব না। আগে স্ট্যাটিক পুরো কমপ্লিট থাকতে হবে এবং হচ্ছে লাস্ট 1-1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো পড়া থাকতে হবে, তবেই অ্যান্সারগুলো করা সম্ভব ডেফিনেটলি। আর কিছু কোশ্চেন তো রয়েছে ডিরেক্ট কোশ্চেন, কিছু কোশ্চেন রয়েছে একটু টাফ কোশ্চেন, সব মিলিয়ে মিশিয়েই থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, টোটালটা বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের উপকার হয়েছে, আর যদি উপকার হয় তাহলে একটা লাইক করো, ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। এরপরে জিএস পেপার 4 এর ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।